সারা দেশে উৎসবের আমেজ। ভূমিধস বিজয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রথমবার প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। আগামীকালের মধ্যে শপথ গ্রহণের আশা। আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূল করা। বিএনপির যে ভিশনগুলো জনগণ অ্যাকসেপ্ট করেছে বলেই আজকে এই ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে। তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা মোদির। নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান। দেশের সমৃদ্ধ ভবিষ্যতের জন্য পাশে থাকার ঘোষণা জাতিসংঘের। ভূমিধস জয়ের পর প্রত্যাশা পূরণের চাপে বিএনপি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও রাষ্ট্র পুনর্গঠনে বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। পরীক্ষায় ফেলবে অর্থনৈতিক সংকটও। বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ জামায়াত আমিরের। প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত নেয়ার হুঁশিয়ারি। ভোট কারচুপির অভিযোগ নাহিদ ইসলামের। এবং দুর্গেই অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি। এবার একটি আসনেও যেতে নিল আঙুল। আওয়ামী আমলে একতরফা ভোটে অংশগ্রহণেই সর্বনাশ বলছেন বিশ্লেষকরা। ক্ষমতার লোভ পতনের কারণ। সকালের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ভূমিধস বিজয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। নেতারা বলছেন সবাইকে সঙ্গে নিয়ে দেশ বিনির্মাণ করতে চান তারা। সেই সঙ্গে অঙ্গীকার দেন গণতন্ত্রকে সুসংহত করার। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আর দুর্নীতি দমনে বিএনপি কাজ করবে বলেও জানান বিএনপির শীর্ষ নেতারা। দীর্ঘ 2 দশকের অবসান, রাষ্ট্র ক্ষমতার খুব কাছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে দলটি। এর মাধ্যমে নতুন অভিভাবক পাচ্ছে বাংলাদেশ। শুক্রবার দুপুরে বিজয়ের হাসি নিয়ে গুলশানের বাসা থেকে বের হয়ে নেভি হেডকোয়ার্টার মসজিদে জুম্মার নামাজ আদায় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নামাজ শেষে গুলশানে তার কার্যালয়ে যান তিনি। এদিন দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে জনগণ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমাদের নেতা জনাব তারেক রহমান ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন। অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা, এবং আগামীর বিএনপি সরকার জনগণের সেই প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাল্লাহ নিশ্চিত করবে। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জনগণের দেয়া প্রত্যাশিত ভোটে দেশের শক্তিশালী গণতন্ত্রের ভিত্তির রচনা শুরু হয়েছে। জানান দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আর দুর্নীতি দমনে কাজ করবে বিএনপি। গণতন্ত্রের, শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা 3টি জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি: আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূল করা। ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক কেমন হবে এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, শুধু প্রতিবেশীরাই নয়, সব দেশের সঙ্গেই সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, ন্যায্যতা আর সমান অধিকারের ভিত্তিতে। ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়েও কথা বলেন বিএনপির নেতা। We always press for her extradition according to law. This is in between Foreign Ministry of Bangladesh and Foreign Ministry of India. We also urge the government of India to please send her back for facing the trial in our country. একই দিন সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে যান বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, নির্বাচন নিয়ে কেউ কারো বিরুদ্ধে অভিযোগ তুললে তার প্রমাণ দেওয়ার দায়িত্ব তাদের উপরেই বর্তায়। কেউ কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করলে সেটা প্রমাণের দায়িত্ব তার উপরেই বর্তায়। যদি সত্যি সেরকম কিছু ঘটে থাকে তাহলে ওনারা সেটা প্রমাণ করতে পারলে যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন সেটা তাদের ব্যাপার। এটা আমাদের বিরুদ্ধে তো তারা অভিযোগ করেন নাই। বিএনপি নেতারা বলছেন, জনগণের প্রত্যাশা পূরণে সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করাই হবে তাদের প্রধান লক্ষ্য। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ে শহরে গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ। নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে উচ্ছ্বসিত বিজয়ী প্রার্থীরাও। নির্বাচিত জনপ্রতিনিধিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি মুখে বরণ করে নেন সমর্থকেরা। এদিকে রোববারের মধ্যে সরকার গঠনের বিষয়ে আশাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজয় উল্লাসে মাতোয়ারা কর্মী সমর্থক। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।
বৃহস্পতিবার রাত থেকেই বেসরকারিভাবে একে একে বিভিন্ন আসনের ফলাফল ঘোষণা করা হয়। পছন্দের প্রার্থীদের সফলতায় আনন্দ উল্লাসে মাতেন বিএনপির কর্মী সমর্থকরা। বিজয় উদযাপনে একে অপরকে মিষ্টি খাওয়ান তারা, ফুলের মালা পরিয়ে এবং নেচে গেয়ে অভিনন্দন জানান প্রিয় নেতাকে। শুক্রবার সকালে নিজ বাসভবনে ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির বিজয়ী প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াতের রাজনীতি মানুষ পছন্দ করেনি বলেই বিএনপি 2/3 আসন পেয়েছে। আগামী রোববারের মধ্যে সরকার গঠনের প্রত্যাশার কথা জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদেরকে রিজেক্ট করেছে, বিএনপি 2/3 মেজরিটি পেয়ে গেছে। জনগণ তাদেরকে আবারও সুষ্ঠু, সৎ এবং কল্যাণমূলক রাজনীতির মধ্যে দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে। বিএনপির নিরঙ্কুশ এই জয় জনগণের আস্থার প্রতিফলন বলে মনে করেন চট্টগ্রাম 11 আসনে দলটির বিজয়ী প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে নানা প্রতিশ্রুতি দিয়ে বিজয় উদযাপন করেন নেত্রকোনা 1 আসনে জয়ী বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশে সাম্য, মানবিক অধিকার, সাংবিধানিক অধিকারগুলো বজায় থাকবে। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে ভিশন, যে 31 দফার আলোকে আগামীর বাংলাদেশ বিনির্মাণ, জনগণ যে আস্থা রেখেছে, এটা আমাদের জন্য একটি কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে। আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব, আকাঙ্ক্ষা পূরণ করব, দায়িত্ব পালন করব, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, অন্য বিষয়ের চেয়ে। নির্বাচিত হয়ে কুমিল্লা 1 আসনে 17 বছরের অবহেলার অবসান ঘটানোর ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আমি জানি সমস্যাগুলো, সকল সমস্যাগুলোকে নিয়ে, জনগণকে নিয়ে আমি চেষ্টা করব, যদি আমি সুযোগ পাই তাহলে এই সমস্যাগুলো সমাধান করা। এই নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। যতবারই বাংলাদেশে বিগত 55 বছরের ইতিহাসে আমরা দেখেছি রাজনৈতিক সংকট এসেছে, প্রত্যেকবার বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করেছে। ফরিদপুর 4 আসনে বিএনপির জয়ী প্রার্থী শহীদুল ইসলাম বাবুল কুশল বিনিময়ের সময় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণ ভালোবাসা দিয়ে ভোট দিয়ে চিরঋণী করে রেখেছে। আমার সবচাইতে বড় সম্পদ এই এলাকার জনগণ। তাদেরকে সাথে নিয়ে, তাদের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিলাম। নেত্রকোনা 4 আসনের ধানেশীষের বিজয়ী প্রার্থী মোহাম্মদ লুৎফুজ্জামান বাবরের বিজয় উদযাপন করতে তার নিজ বাড়িতে মানুষের ঢল নামে। বলেন, ভূমিধস বিজয়ে দায়বদ্ধতাও বেড়ে গেছে। এখন আমার উপর অনেক বড় দায় চলে আসছে এই ভূমিধস বিজয়ের কারণে। কারণ যত বিজয় তত দায়, কারণ এই জনগণের জন্য, এলাকার উন্নয়নের জন্য তার দায়বদ্ধতা অনেক বেড়ে গেছে। রাজশাহী সদর আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু রাজশাহীর উন্নয়নে তার প্রতিশ্রুতি বাস্তবায়নে দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নগরবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আগামী দিনে বাংলাদেশের দেশ পরিচালনায় রাজশাহী যেমন অতীতে ব্যাপক ভূমিকা রেখেছিল, ভবিষ্যতেও রাখবে। আমি চাই যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা সবাই আমার ভাই, তাদের সবাইকে নিয়ে রাজশাহীকে আমরা গড়ে তুলব। সকাল থেকেই ভোলা 1 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের বাসায় ফুল হাতে দলে দলে কর্মী সমর্থকরা ভিড় জমান। বিজয়ের জন্য জানান অভিনন্দন। মানুষের বিশ্বাস ও সম্মান বজায় রেখে কাজ করতে চান পার্থ। পটুয়াখালী 3 আসনে জয়ী হয়ে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর কৃতজ্ঞতা প্রকাশ করেন। চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা ওভারকাম করতে পেরেছি, জয়লাভ করতে পেরেছি, এটা আল্লাহর বিশেষ রহমত এবং মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। সততার সাথে মানুষের যে বিশ্বাস, এটার প্রতি আমরা রেসপেক্টটা রাখতে পারি এবং সম্মানটা করতে পারি। এটা একটা দায়িত্ব, এটা একটা বড় আমানত। জনতার আস্থা ও ভালোবাসায় বিজয় পেয়ে খুশি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুবিন ফারহানাও। আমার মানুষের কাছে ঋণ অনেক বেড়ে গেছে, আমাকে ঋণটা পরিশোধ করতে হবে। তাদের ভালোবাসার ঋণ, আমার প্রতি তাদের বিশ্বাসের ঋণ, আমার প্রতি তাদের আস্থার ঋণ, এই ঋণটা আমাকে পরিশোধ করতে হবে। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। নির্বাচনে রেকর্ড বিজয়ের পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেল 3টায় রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে হবে এই সংবাদ সম্মেলন। এদিকে শুক্রবারও গভীর রাত পর্যন্ত গুলশানে নিজ কার্যালয়ে লম্বা সময় অবস্থান করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন দলটির নেতা কর্মীরা।
দলীয় সূত্র বলছে, নতুন সরকার গঠন নিয়ে দফায় দফায় বৈঠক করেন তারেক রহমান। গভীর রাত পর্যন্ত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে ভিড় করেন নেতা কর্মীরাও। বিএনপির ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের জন আকাঙ্ক্ষার প্রতি সমর্থন জানান তিনি। বিপুল জয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিএনপি চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহের কথা জানিয়েছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও চীন। ২৪-এর গণ অভ্যুত্থান ও ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই আন্তর্জাতিক বিশ্বের নজর ছিল বাংলাদেশের ওপর। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের উপর জোর দিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ১৮ মাসের মাথায় উৎসব মুখর আয়োজনে বাংলাদেশে অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ বিজয় লাভ করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন এই ফলাফল। ভারত গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান মোদী। দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলো এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে তারেক রহমানের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। একই দিন বিকেলে তারেক রহমানের সঙ্গে ফোন কলেও আলাপ করেন মোদী। তারেক রহমানের সঙ্গে কথা বলে তিনি আনন্দিত বলেও জানান। এ সময় দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মোদী। এমনকি এই বিপুল জয়ের জন্য তারেক রহমানকে ভাই সম্বোধন করে তার দলসহ অন্যান্য দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স হ্যান্ডেলে পশ্চিমবঙ্গের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে এই কামনাও করেন তিনি। বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইসলামাবাদ বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে বলে জানান এই দুই নেতা। দুদেশের বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ঐতিহাসিক বিজয়ে বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেয়া পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ওই ফেসবুক পোস্টে একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নিজেদের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে নতুন সরকারের সঙ্গে কাজ করতে ওয়াশিংটন আগ্রহী বলেও উল্লেখ করে ঢাকার মার্কিন দূতাবাস। সফলভাবে অনুষ্ঠিত নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীনও। বিজয় লাভ করায় বিএনপিকে শুভেচ্ছা জানিয়ে চীন বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার আগ্রহ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ঢাকার চীনা দূতাবাস। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক বিজয়ে তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নাদিম মারজান, সময় সংবাদ। নির্বাচনে বিজয়ের পর তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা জানানোকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। গুলশানে গণমাধ্যমের সঙ্গে আলাপে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি। অভিনন্দন জানিয়েছেন, কাজ করতে চাই বাংলাদেশের সাথে, বাংলাদেশের যে সম্পর্ক ইমপ্রুভ করতে চাই। আমরা কোনো কান্ট্রি সেন্ট্রিক, কোনো দেশ কেন্দ্রিক আমাদের কোনো পররাষ্ট্রনীতি নাই। আমাদের পররাষ্ট্রনীতি সব দেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের স্বার্থে, এবং কোনো কান্ট্রি সেন্ট্রিক, কোনো দেশ কেন্দ্রিক আমাদের কোনো পররাষ্ট্রনীতি নাই। আমাদের সাথে যুগপথে যারা আন্দোলনে ছিল তাদেরকে সাথে রেখে আমাদের 31 দফা বাস্তবায়ন এবং জাতীয় সরকার গঠন। শান্তিপূর্ণভাবে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র বলেন, শান্তি ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত।
শান্তিপূর্ণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি। দলের প্রধান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ। এবার বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী দেশ গড়তে পূর্ণ সমর্থন ও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘ সদর দফতরে জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিক। আইনসভা নির্বাচন ও গণভোটের জন্য আমরা অবশ্যই বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই। আমরা শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার প্রচেষ্টায় বাংলাদেশকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে উদ্ধৃত করে মুখপাত্র বলেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় সংহতি জোরদার এবং মানবাধিকার ও সংখ্যালঘুদের সুরক্ষা চায় জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিব সবসময় রাজনৈতিক অংশীদারদের জাতীয় সংহতি বজায় রাখার উপর জোর দেন। গণতান্ত্রিক রীতিনীতি ও আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার প্রত্যাশা করেন তিনি। এদিকে পবিত্র রমজান মাস উপলক্ষে বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বলেন, ফিলিস্তিন, আফগানিস্তান, ইয়েমেন ও সুদান সহ বিশ্বের বিভিন্ন দেশে মানুষ সংঘাত, ক্ষুধা, বাস্তুচ্যুতি ও বৈষম্যের শিকার হচ্ছেন। কঠিন ও বিভক্তির এ সময়ে সবাইকে রমজানের তাৎপর্য মনে করিয়ে দিয়ে প্রত্যেক মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার আহ্বান জানান অ্যান্টনিও গুতেরেস। জাতিসংঘ তার রীতি অনুযায়ী নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠায়নি। তবে সারা দেশে শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় এই সংস্থাটি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। রেকর্ড জয়ে সরকার গঠনের পথে বিএনপি, তবে বেশ কিছু জটিলতার মধ্য দিয়ে যেতে হবে নতুন সরকারকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অংশীজনরা। এছাড়া কর্মসংস্থান তৈরি সহ অর্থ ও বাণিজ্য সংকট কাটাতে কাজে লাগাতে হবে পূর্ব অভিজ্ঞতা। দরবার সহজ শর্তে জোর দিতে হবে বিশ্ব বাণিজ্যেও। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। গণ অভ্যুত্থান থেকে গণতান্ত্রিক নির্বাচন, জনগণের ম্যান্ডেটে 2 শতাধিক আসনে জয়ী হয়ে সরকার গঠনের অপেক্ষায় জাতীয়তাবাদী দল বিএনপি। 1.5 দশকের বেশি সময় ধরে রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকট থেকে উত্তরণের মসৃণ পথ রচনা করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয় পেলেও বিএনপিকে বেশ চাপে ফেলবে দেশের সার্বিক অবস্থা। একদিকে রাজনৈতিক জীবনে দেশের দীর্ঘদিন শূন্যতার পর প্রথম সরকার প্রধানের দায়িত্ব নেবেন তারেক রহমান। অন্যদিকে আওয়ামী শাসনামলে ধ্বংস হওয়া কাঠামো মেরামত, বিভিন্ন খাত সংস্কার, রাজনৈতিক মেলবন্ধনে স্থিতিশীল পরিবেশ তৈরির মতো চ্যালেঞ্জ রয়েছে বিএনপির সামনে। আইন শৃঙ্খলা দেশের যে অবনতি হয়েছে বা মানুষের যে জননিরাপত্তার ক্ষেত্রে যে একটা ঘাটতি তৈরি হয়েছে সেটি পূরণ করা, রাজনৈতিক অঙ্গনে অস্থিরতাটা দমন করে সেখানে একটা রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। নতুন সরকারকে সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলবে অর্থনৈতিক সংকট। নরবরে আর্থিক প্রতিষ্ঠান, যখন তখন মূল্যস্ফীতির চোখ রাঙানি, রফতানি সম্প্রসারণ, অভ্যন্তরীণ বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি সহ রয়েছে বছরের শেষ সময়ে এলডিসি গ্র্যাজুয়েশন। অংশীজনদের পরামর্শ, রাজনৈতিক অভিজ্ঞতাকে পুঁজি করে দ্বিপাক্ষিক বাণিজ্যে জোর দিতে হবে বাংলাদেশকে। এই সরকার উত্তরাধিকার সূত্রে একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে তাকে যাত্রা শুরু করতে হবে এবং সেই অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে এই সরকার আগামী দিনে তাদের 5 বছরের যে পরিকল্পনা, জনগণের জন্য যে পরিকল্পনা উপস্থাপন করেছে সেগুলো বাস্তবায়নের জন্য একটা অর্থনৈতিক আমরা বলবো যে সমৃদ্ধ না হলেও একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা, এটা এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের এখন উচিত হবে যে অনেকগুলি বাইল্যাটারাল এফটিএ এর দিকে মনোযোগ দেওয়া, পার্টিকুলারলি ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, ইউকে যেখানে আমাদের আরএমজি সেক্টরের একটা বড় রকমের ভূমিকা আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাউথ ইস্ট এশিয়া। কারণ আমাদের ইমিডিয়েট নেইবার হিসেবে মায়ানমারের সাথে সম্পর্কটাকে এখন বাণিজ্যের ভিত্তিতে দেখা দরকার, হিউম্যানিটেরিয়ান বা পলিটিক্যাল ভিত্তিতে না, যেটা আমাদেরকে সহায়তা করবে আসিয়ান এবং অন্যান্য মার্কেটগুলিতে অ্যাক্সেসের জন্য। দলীয় শৃঙ্খলার পাশাপাশি নেতাকর্মীদের নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বিএনপিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। বিএনপি 2/3 মেজরিটি পেয়ে গেছে আর কি। 2/3 যে সংকটটা আমরা বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে দেখছি,
যে দলের মধ্যে স্বৈরাচারী মনোভাব তৈরি হয়ে যায়। হয়তো দলের প্রধানের মধ্যে হয় না, কিন্তু দলের সর্বস্তরে যে আমরা সব কিছুর মালিক এখন আমরা, হ্যাঁ, সুতরাং ওই যে সমস্যাটা, এটাই হবে বড় সংকট। বিএনপির হাত ধরে নতুন বাংলাদেশের গণতন্ত্র সুসংহত হওয়ার আশা বিশ্লেষকদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভূমিধস বিজয়ের পর সরকার গঠনের পথে বিএনপি। আগামী সরকারের কাছে প্রত্যাশা বেড়েছে সাধারণ মানুষের। দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং নিত্য পণ্যের দাম সাধ্যের মধ্যে থাকবে বলে আশা প্রকাশ করেন তারা। জিয়াউর রহমান মারা গেল, ওনার পরিবার মারা গেল, এখন জিয়া তারেক জিয়া আছে, ইনশাল্লাহ সে যদি দেশ ভালো চালায় সবাই তার জন্য দোয়া করব, এই দেশ শান্তিপূর্ণভাবে চলবে আমরা আশা আকাঙ্ক্ষা করি। আমাদের কাছে দাবি একটাই, খালি দ্রব্যমূল্য জিনিসের দামটা যদি কমায় দেয় তাহলে আমাদের কাছে মনে করেন আমরা এটুকুই তাদের কাছে আশা করতে আর কিছুই না। সবাই খেটে খাওয়ার যে বন্দোবস্তটা সেইটার জন্য সরকার করতে পারে, সবার যেন চাকরির যে নিশ্চয়তা, রাজনৈতিক দলকে বেরিয়ে আসতে হবে তাদের সেই বলয় থেকে, তারা বেরিয়ে আসবে সাধারণ মানুষের মাঝে এবং বেরিয়ে এসে এই সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে দেশটাকে রক্ষা করবে। গড় একটু কমাইতে হইব আর চালের দাম একটু কমাইতে। দুর্নীতি মুক্ততা হোক, ছাদাবাজ বন্ধতা হোক, আমরা গরিব দুঃখীর পাশে যেমন দাঁড়া, বিএনপি সরকারের সাথে আমরা এই আবেদন। গত যে সরকার ছিল তাদের থেকেও যেন এনারা যেন সামনের দিকে নতুন প্রজন্মের জন্য আরও যেন উন্নয়ন করে, দেশের জন্য আরও উন্নয়ন হয়, আরও ভালো হয়, আরও আমরা এইগুলোই তাদের কাছে দেখতে চাই। জনগণ সবাই আমরা সুখ শান্তি চাই, রাস্তাঘাটে চলাফেরা করব, নিজে ইনকাম করব, সবাই যেন ঘরে যেন সুস্থ শরীরে ফিরে যাইতে চাই, আমরা এটাই চাই। নারীদের যেন ভালো একটা কর্মজীবী থেকে যেগুলো পাওয়া যায় আর কি, এটাই সরকারের কাছে আমাদের প্রত্যাশা। নতুন সরকারের কাছে আমাদের একটাই প্রত্যাশা, আমরা যেন প্রবাস থেকে যারা আসি আমরা যেন এয়ারপোর্টে যে হয়রানিটা হয় সেটা যেন না হয়। ব্যাংক ডাকাত, দখলদার এবং দুর্নীতিবাজ দেশের সম্পদ বিভিন্ন দেশে পাচার করেছে, আমরা আশা করব বর্তমান সরকার এগুলি ফিরিয়ে আনবেন। সকালের সময় আরও থাকছে, ডলার ও রিজার্ভ সংকট কাটিয়ে মুন্সিয়ানা দেখিয়েছে অন্তর্বর্তী সরকার। বৈধ পথে প্রবাসী আয় দেশে নিয়ে আসার ক্ষেত্রেও সফল, রফতানি আয় কমায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। নির্বাচনের পর বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বেশ কিছু আসনে ফল পরিবর্তনের অভিযোগ করেন তিনি। নির্দিষ্ট সময়ের মধ্যে এর সমাধান না হলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। তারা রাজনীতি থেকে কেউ যেন বঞ্চিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শুক্রবার রাজধানীর মগবাজারে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। যাদের অধিকার এতে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করে ঘষামাজা করে ভোটের ফল পরিবর্তন করা হয়েছে। ইসিতে এর প্রতিকার চাওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান না হলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। আমাদের কাছে ডকুমেন্ট আছে, বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটের উপর ঘষামাজা করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। আমাদের সিদ্ধান্ত তারা প্রতিকার চাইবেন। সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই তাহলে এক কথা, কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পথ ধরতে। নির্বাচনের পর দেশের বিভিন্ন জায়গায় 11 দলের কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ করেন জামায়াত আমির। বলেন, ফ্যাসিবাদ আবারও দেখা দিলে তা জাতির জন্য দুর্ভাগ্যজনক। ইতিবাচক দৃষ্টিভঙ্গি জানানোর পরেও আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় 11 দলীয় নির্বাচনী পক্ষের কর্মী সমর্থক, এজেন্ট, ভোটার বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে, ব্যক্তির উপর হামলা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে। এটা তো ফেসিবাদী তৎপরতা। যে ফেসিবাদের ধ্বংসস্তূপের উপর 26-এর নির্বাচন হলো, সেই নির্বাচনের পরে যদি আবার একই ধরনের ফেসিবাদী তৎপরতা আমরা দেখি, এটা হবে এই জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক। এখন এইগুলো বন্ধ করতে হবে। এখনো যদি বন্ধ করা না হয় আমরা বাধ্য হব যে কোনো সিদ্ধান্ত নিতে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সুনির্দিষ্ট কিছু আসনে সুস্পষ্টভাবে কারচুপি করা হয়েছে। জনগণ ব্যাপকভাবে যেই 60%-এর বেশি 60+ সংস্কারের পক্ষে তারা ভোট দিয়েছে, সে একই জনগণ কিন্তু 11 দলের পক্ষেও ভোট দিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে এই 10%-এর মতো ভোট কিন্তু কারচুপি করা হয়েছে, ফলাফলে কারচুপি করা হয়েছে। না হলে এই পুরো ভোটটাই 11 দলের পক্ষেই আসতো। শেষ মুহূর্তে 11 দলের অনেক গুরুত্বপূর্ণ নেতাকে এবং প্রার্থীকে হারিয়ে দিয়ে
ক্ষমতা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়ায় জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবিও জানান 11 দলের নেতারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মেটিকুলাস ডিজাইনে বিএনপিকে নির্বাচনে জয়ী করা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। মেটিকুলাসলি প্ল্যান করে ভোট গণনায় কারচুপি করা হয়েছে, রেজাল্ট টেম্পারিং করা হয়েছে। এখন জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আমরা শঙ্কিত। মেজরিটি পাইয়ে দেওয়ার পেছনে সংবিধানের যথেচ্ছ পরিবর্তন করার এক ধরনের চিন্তা, এক ধরনের ষড়যন্ত্র, এবং এই শঙ্কাটা আমরা আজকে প্রকাশ করে রাখলাম। দুর্গ হিসেবে পরিচিত রংপুরেই এখন অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি। দিনকে দিন জনপ্রিয়তার তলানিতে থাকা দলটি এবার জয় পায়নি একটি আসনেও। আওয়ামী লীগ আমলে একতরফা নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতার কাছাকাছি থাকার লোভেই সর্বনাশ হয়েছে লাঙ্গলের, এমন মত বিশ্লেষকদের। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুরকে বলা হতো লাঙ্গলের দুর্গ। 1991 থেকে 2008 পর্যন্ত সবগুলো নির্বাচনে উত্তরের এই বিভাগের বেশিরভাগ আসন ছিল এরশাদের জাতীয় পার্টির একচেটিয়া নিয়ন্ত্রণে। 91 নির্বাচনে বৃহত্তর রংপুরের 22টি আসনের মধ্যে 18টিতে জিতেছিল জাতীয় পার্টি। 96, 21টি আর 2001-এ বৃহত্তর রংপুরে 13টি আসন দখলে থাকে জাতীয় পার্টির। প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া দলটি রংপুর অঞ্চলকে লাঙ্গলের দুর্গে পরিণত করে। বিপত্তি বাঁধে 2008-এর পর আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার রাজনীতিতে ধস নামতে থাকে দলটির। এরপর থেকে বৃহত্তর রংপুরে হাতে গোনা 2-3টি আসনে কোনো রকমে টিকে ছিল জাতীয় পার্টি। একই সঙ্গে নামতে থাকে জনপ্রিয়তা। 24 পরবর্তী নির্বাচনে সব সমীকরণ বদলে গেছে রংপুরের রাজনীতিতে। গণঅভ্যুত্থানের পর কোণঠাসা হয়ে পড়ে জাপা। নির্বাচনে অংশ নিলেও দলটির চেয়ারম্যান জিএম কাদের সহ কোনো প্রার্থী জিততে পারেনি। জেলা তো বটেই, বৃহত্তর রংপুরেও শূন্য হাতে ফিরতে হয়েছে দলটিকে। জয়ী দলগুলো বলছে স্বৈরাচারের দোসর হিসেবে জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে রংপুরের মানুষ। তারা কোনো দায়িত্ব পালন করতেন না, রংপুরের মানুষের সমস্যার সমাধান করতেন না, এখানে থাকতেন না। কাজেই তারা একটা পরিবর্তন চেয়েছিল। আমরা জনপ্রত্যাশা অনুযায়ী রংপুরের সাধারণ মানুষের যে সেবা সেটা আমরা দিব। 12ই ফেব্রুয়ারি রংপুরের জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে, এই স্বৈরাচারের দোসরদেরকে প্রত্যাখ্যান করেছে। এটা আমাদের কাছে আর একটা বড় ধরনের বিজয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লেজুরভিত্তিক রাজনীতির চর্চার কারণেই জনগণের আস্থা হারিয়েছে দলটি। আজকে বলতে দ্বিধা নাই, জাতীয় পার্টির জন্ম হয়েছে একটা ইমোশন থেকে। একটা ইমোশনকে কাজে লাগিয়েছেন এরশাদ সাহেব। যে ইমোশনটা এরশাদের প্রতি ছিল, সেইটা ক্রমান্বয়ে উনি মারা যাওয়ার পরে ক্রমান্বয়ে কিন্তু সেটা কমতে থাকে। এবার রংপুর বিভাগের 33টি আসনের মধ্যে 15টি বিএনপি, জামায়াত 17টি এবং এনসিপি পেয়েছে একটি আসন। এখন দেখার বিষয় আগামীর রাজনীতিতে নিজেদের অস্তিত্ব রক্ষায় কোন পথে হাঁটে জাতীয় পার্টি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। নির্বাচন ও সাপ্তাহিক ছুটি শেষে আবারও কর্মস্থলে ফিরছেন মানুষ। সর্বশেষ খবর জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। এই যে নির্বাচন এবং দীর্ঘ ছুটি এবং সাপ্তাহিক ছুটি সহ মানুষের যে উদ্দীপনা এবং উৎসাহের মধ্যে ভোট প্রদানের পর কিন্তু মানুষ এখন ছুটছে, অর্থাৎ ভোটাররা এখন ছুটছে তার কর্মস্থলে। আমরা ভোটারদের সাথে কথা বলেছিলাম এবং তাদের সাথে একটা মত বিনিময় করেছিলাম। তারা বলছেন যে এই যে দীর্ঘ সময় ছুটি পেয়ে তারা কিন্তু আরও উল্লাসে মেতেছিল। একদের দিকে যেমন ঈদের আনন্দ এবং উল্লাস তাদের মধ্যেও কিন্তু এরা পুষ্পটিত হয়েছে এবং উৎসব মুখর পরিবেশে স্বজনদের সাথে সময় কাটিয়ে ভোট দিয়ে তারা কিন্তু যার যার কর্মস্থলে ফিরছেন। পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট রোডে আমরা ভোর থেকেই দেখছি আসলে যে লঞ্চটি এবং ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটে এসে পৌঁছাচ্ছে, প্রত্যেকটা লঞ্চ ও ফেরিতে উপচে পড়া ভিড় রয়েছে এবং সেই ক্ষেত্রে মানিকগঞ্জের যে অংশটুকু রয়েছে বাস স্ট্যান্ডগুলোতে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই।
অর্থাৎ বাস এসেই চলে যাচ্ছে। আমরা এখন আপনাদের যেখানে দেখাচ্ছি পাটুরিয়া ঘাটে, লঞ্চ ঘাটে, এখানে কিন্তু এখানে ঠিক একটি লঞ্চও নেই, অর্থাৎ লঞ্চগুলো সবগুলো দোলদিয়া প্রান্তে চলে গিয়েছে। ওখান থেকে কানায় কানায় পূর্ণ হয়ে সেইটা লঞ্চগুলো এসে এইটা পাটুরিয়া ঘাটে এসে নঙ্গর করছে এবং মানুষ কিন্তু নির্বিঘ্নে এবং উল্লাসে এবং আনন্দের সাথে তারা কিন্তু আবার তারা কর্মস্থলে ফিরছে। আমরা একটা কথা বলেছিলাম বিআইডব্লিউটিসি এবং টি এর সাথে, তারা বলছেন যে এই যে মানুষের যে ঈদের মতো বাড়ি গিয়েছে ভোট প্রদানের জন্য, তাদের আবার তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু তারা ব্যাপক একটা প্রস্তুতি গ্রহণ করেছে। আর প্রস্তুতির অংশ হিসাবে কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু শৃঙ্খলিতভাবে যাত্রী এবং সাধারণরা চলে যাচ্ছে। তবে কিছু কিছু যাত্রীর অভিযোগ রয়েছে অতিরিক্ত টাকা বা ভাড়া এটা যানবাহনে নেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। সকালের সময় আরও থাকছে, অজ্ঞাত পরিচয়ের মরদেহে ভরে উঠছে গাজার গণকবর, অর্ধশতাধিক লাশ ও ৮৬ ব্যাগ মানবদেহের অংশ হস্তান্তর ইসরায়েলের। উপত্যকা পুনর্গঠনে কয়েকশো কোটি ডলারের বৈধ পথে রেমিটেন্স এনে রিজার্ভ বাড়াতে অন্তর্বর্তী সরকার মুনশিয়ানা দেখালেও ভাটা পড়েছে রফতানি আয়। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে নির্বাসনে পাঠিয়েছে নিম্নগামী মূলধনী যন্ত্রপাতির আমদানি আর ব্যাক টু ব্যাক এলসি। এই সরকারের আমলে শুধু বিদেশি বিনিয়োগই কমেনি, ঋণ ছাড় আর ঋণের প্রতিশ্রুতি দিতে নির্বাচিত সরকারের অপেক্ষায় উন্নয়ন সহযোগীরা। এ অবস্থায় ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, আগামী সরকারকে কমাতে হবে মূল্যস্ফীতি, বাড়াতে হবে আয়ের সুযোগ। কামরুল হাসান সবুজের রিপোর্ট। আগামী মাসেই ডলার নিয়ে অস্থিরতা কেটে যাওয়ার আশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। From December, I can assure you there will be no shortage of foreign currency in Bangladesh. নানা রকমের জটিলতা ব্যাংকের সাথে, এলসি হচ্ছে না টাইমলি। ডলারের জন্য ব্যবসায়ীদের এমন ক্ষোভ, হতাশা, মুদ্রাবাজার নিয়ন্ত্রণে বাফেদার বহুমুখী উদ্যোগ, আমদানি ব্যয় কমাতে বাংলাদেশ ব্যাংকের কঠোর কড়াকড়ি, পড়তে থাকা রিজার্ভ ধরে রাখার চ্যালেঞ্জ মোকাবিলায় এমন নানা দৃশ্য দেখতে হয়েছে আওয়ামী সরকারের দীর্ঘ শাসনামলের শেষ দিকে। অবশ্য অর্থনীতির কালো বিড়াল ধরতে শ্বেতপত্র করা অন্তর্বর্তী সরকারের আমলে বদলে গেছে সেই দৃশ্যপট। মুদ্রাবাজারে ডলার সংকট তো নেই, উল্টো ওভারফ্লোর ঝুঁকি মোকাবিলায় বাণিজ্যিক ব্যাংক থেকে কদিন পরপরই ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। আমদানিকে প্রায় সংকটে ফেলা রিজার্ভ স্ফীত হতে হতে আবার ছাড়িয়েছে ৩৪ বিলিয়ন ডলার। বৈধ পথে রেকর্ড গড়ে প্রবাসী আয় দেশে নিয়ে আসার ক্ষেত্রেও মুনশিয়ানা দেখিয়েছে ইউনূস সরকার। এরপরও গেল ৬ মাস ধরে কমতে থাকা রপ্তানি আর পরিসংখ্যানকে সামনে এনে ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন ভালো নেই তারা। ভোগ্যপণ্য থেকে শুরু করে মূলধনী যন্ত্রপাতি, ব্যাক টু ব্যাক এলসি নিষ্পত্তিতে নেতিবাচক ধারাবাহিকতায় মিলছে না উপচে পড়া ডলার রিজার্ভের স্বস্তি স্তুতি। আমাদের রপ্তানিতে ধস নামছে, এই সময়ে আমরা কিন্তু কোনো ধরনের প্রণোদনা কিংবা কোনো সহযোগিতা আমরা পাইনি। আমরা জোর করে ভালো আছি, বাট মনে জোর করে ভালোর সময় মানে আমাদের পুরিয়ে গেছে। অনেকগুলো কারণ, তার মধ্যে আমাদের এই সরকার খুব যে একটা ব্যবসা বান্ধব ছিল তা তো না। বিশ্ব দরবারে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরা এই সরকারের আমলেই বিডার আমন্ত্রণে দল বেঁধে বিদেশি বিনিয়োগকারী এসেছেন ঢাকায়। যদিও বিনিয়োগ কমার পরিসংখ্যান দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। আর অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানাচ্ছে কমছে বিদেশি ঋণের প্রতিশ্রুতি ও প্রতিশ্রুত ঋণের অর্থ ছাড়ও। ২০ বছরের মধ্যে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে সর্বনিম্নে। স্থবির বিনিয়োগে বাড়েনি কর্মসংস্থানের সুযোগ। চ্যালেঞ্জটা থাকবে, এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করেই আমাদের টিকে থাকতে হবে, এই শিল্পকে টিকে রাখতে হবে। বিগত 18 মাসে আমরা সরকারকে এমন কোনো পদক্ষেপ নিতে দেখিনি, কিন্তু ওনাদের মধ্যে একটা জিনিস দেখতে পেরেছি, ভীষণ ব্যস্ততা। মানে কি, পুরো পরিত্যক্ত আমরা। অপচয় দুর্নীতির লাগাম টানতে সংকোচনমুখী বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রকল্প বাস্তবায়নে ধীর গতির রেকর্ডও হয়েছে গেল কয়েক মাসে। উন্নয়নকে টেকসই করতে নেওয়া নানা সংস্কারের মধ্যেই গেল অর্থ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে নেমেছে ৩.69%। আমাদের ৫-৬% গ্রোথ হচ্ছে। ওগুলো রিফর্ম না করে অর্থনীতির যে গতি, এটাকে একদম ডিরেকশন চেঞ্জ করতে হবে। না করলে 2 বছরের মধ্যে মানুষ
কিন্তু হতাশায় ভুগবে। এমন বাস্তবতা জনসমর্থনে নির্বাচিত সরকারের সামনে চ্যালেঞ্জ। বিনিয়োগে বাণিজ্যিক প্রাণ সঞ্চার করে আয়ের পথ বাড়ানো, শিল্পমুখী অর্থনীতির কাঁচামালের যোগান দিতে কৃষিকে গুরুত্ব দিয়ে অতিকথনেও না কমা মূল্যস্ফীতির লাগাম টানা, সামাজিক সুরক্ষা খাতের অপচয় রোধ করে বেশি সংখ্যক মানুষের কাছে সুবিধা পৌঁছে দেয়া। আমাদের মূল্য স্তর এখনো অনেক বেশি এবং সাধারণ মানুষের জীবনযাপন, তাদের যে ক্রয় ক্ষমতা, এটার উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে এবং এটাকে সামাল দেওয়াটা একটা বড় কাজ হবে। সরকারের শেষ সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়াতে নতুন পে স্কেল করলেও তা বাস্তবায়নে বাড়তি ব্যয়ের যোগান দিতে দায়িত্ব চাপিয়েছে নির্বাচিত সরকারের কাঁধে। রাজস্ব বাড়াতে হবে, এটার কোনো বিকল্প নাই। ন্যূনতম 15% ট্যাক্স রেশিও হওয়া উচিত। এতক্ষণ তথ্যপাতের আলোকে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের যে বিশ্লেষণ আপনারা শুনলেন, যা সাধারণ মানুষকে স্বস্তি দেবে বলে ধরা হচ্ছে। আর এই সব কিছু খুব সহজে জনগণের কাছে পৌঁছে দিতে আগামীতে ক্ষমতায় আসা অর্থাৎ সরকার গঠন করা রাজনৈতিক দলকে অবশ্যই থামাতে হবে লাল ফিতাবন্দি, আমলাতন্ত্রের দৌরাত্ম্য এবং স্বচ্ছতা নিশ্চিতে হাঁটতে হবে অনলাইনের পথে। এই পরামর্শও দিচ্ছেন তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আজ দক্ষিণা দুয়ার খুলে দিয়েছে প্রকৃতি, আর সে দুয়ারে বইছে ফাগুন হাওয়া। আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। দিনটিকে উদযাপনে আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বসন্ত উৎসব। যশোর থেকে যুক্ত হচ্ছেন জুয়েল মৃধা। সরাসরি প্রথমে যশোরের গদখালিতে মূলত ফুলের যে বেচা কিনা হয় সেটা পাইকারি বেচা কিনা। আজকে বিশ্ব ভালোবাসা দিবস। আজকে আসলে অন্যান্য বছর বেচা কিনা থাকে না, কিন্তু এবারের বিষয়টা একেবারে ভিন্ন। আজকে বিশ্ব ভালোবাসা দিবসেও গদখালির ফুলের বাজার বেশ জমজমাট ছিল সকাল থেকে, কারণ গত 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এই দিন ফুলের বাজার পুরোপুরি বন্ধ ছিল এবং গতকাল 13ই ফেব্রুয়ারি বসন্ত দিবসে খুব একটি বেচা কেনা হয়নি। যশোর এবং এর আশপাশের জেলার যেসব ফুল বিক্রেতারা তারা কিন্তু আজকে জয় গদখালির বাজার থেকে ফুল সংগ্রহ করেছেন এবং ভোর থেকেই কিন্তু এই বাজারটা বেশ জমজমাট ছিল এবং ফুলের দামও পেয়েছেন চাষিরা তুলনামূলক ভালো। আমরা কথা বলেছি চাষিদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন আজকের বাজারে সকাল থেকে গোলাপ ফুল বিক্রি হয়েছে 8 থেকে 12 টাকার মধ্যে, জারবেরা বিক্রি হয়েছে 5 থেকে 60 টাকার মধ্যে, গ্লাডিওলাস বিক্রি হয়েছে প্রিন্ট ভেদে 4 টাকা থেকে 13 টাকা পর্যন্ত, রজনীগন্ধা বিক্রি হয়েছে 4 থেকে 60 টাকা, জিপসি ফুল প্রতি মুঠো আটি বিক্রি হয়েছে 20 থেকে 25 টাকা আর দরে এবং গাঁদা ফুল সেটা প্রতি হাজার বিক্রি হয়েছে 300 থেকে 400 টাকা দরে। এছাড়া অন্যান্য যেসব ফুল সেসব ফুলের কিন্তু দাম পেয়েছেন। চাষিরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই যে মৌসুমটা গেল, এই মৌসুমটা তুলনামূলকভাবে তারা ফুলের দাম ভালো পেয়েছেন। অক্টোবর মাস থেকেই ফুলের বাজার ভালো ছিল এবং পুরো মৌসুম ধরে যেহেতু ফুলের দাম পেয়েছেন তারা বেশ সন্তুষ্ট এবং নির্বাচনে যেহেতু কোনো সহিংসতা হয়নি, ফলে ফুলের বাজারটা স্বাভাবিক থাকায় তারা সন্তোষ প্রকাশ করেছে এবং তারা বলেছে যে তাদের যে খরচ ছিল খরচ উঠে এবার বেশ লাভ হবে তাদের। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। যশোরের গদখালি থেকে ফুলের বাজারের সবশেষ এবং তার আগে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে বসন্ত বরণ উৎসবের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে বিভিন্ন দেশে বিজয় উল্লাস করেছেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্র, কানাডা, সৌদি আরব সহ বিভিন্ন দেশে আনন্দ মিছিল করে স্থানীয় বিএনপিরা উচ্ছ্বাস প্রকাশ করেন। প্রবাসীদের প্রত্যাশা তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র, স্থিতিশীলতা ও অর্থনীতিতে নতুন গতি ফিরবে। দীর্ঘ 17 বছর বিদেশের মাটিতে বসবাসের পর দেশে ফিরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নির্বাচনে জয়লাভ করায় উল্লাসে মেতেছেন বিভিন্ন দেশের প্রবাসীরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও টেক্সাসে বিএনপির আয়োজনে বিশেষ দোয়া ও আনন্দ কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে বিজয় উদযাপন করেন। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সম্ভাব্য নেতৃত্বে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া দলের পক্ষ থেকে
বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে, এই জন্য আমরা ক্যালিফোর্নিয়া বিএনপি একজন নগণ্য কর্মী হিসাবে অত্যন্ত আনন্দিত। কানাডার টরন্টোতেও বিজয় মিছিল করেন প্রবাসী নেতাকর্মীরা। বাংলাদেশের পতাকা হাতে নগরী প্রদক্ষিণ শেষে স্থানীয় একটি রেস্তোরাঁয় ছিল আনন্দ আয়োজন। একে অপরকে মিষ্টি খাইয়ে বিজয় উদযাপনের পাশাপাশি দেশে বিদেশের ভোটারদের অভিনন্দন জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিজয় অর্জন করেছে, এই জন্য মহান আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত, একটি গণতান্ত্রিক সরকারের উত্থান হয়েছে এবং আমরা আশা করি বাংলাদেশের তথা বাংলাদেশের মানুষের কল্যাণে তারা কাজ করবে। সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও দাম্মামে প্রবাসীদের মধ্যেও দেখা গেছে একই উচ্ছ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা, কমিউনিটি আয়োজনে মিষ্টি বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে নতুন সরকারকে অভিনন্দন জানানো হয়। তাদের মতে এই ফলাফল গণতন্ত্র ও সুশাসনের পক্ষে ইতিবাচক বার্তা বহন করছে। এবার নতুন যে সরকার আসছেন, সরকার প্রধান আছেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, যারা দেশের বাইরে থাকেন, এত দুঃখ কষ্টের ভিতরেই দেশের জন্য বা আপনাদের জন্য লড়াই করে, অন্তত ওই দিক থেকে আপনি সবার জন্য সেই সহানুভূতিটা দেখিয়ে আমাদের জন্য বিশেষ ব্যবস্থা করবেন। প্রবাসীদের পক্ষ থেকে আপনাদের উন্নয়ন আর ভালো আরো কিছু হোক, এটাই আমরা আসলে প্রত্যাশা করি। প্রবাসীদের প্রত্যাশা দূতাবাস সেবা সহজ ও দুর্নীতিমুক্ত করা, আলাদা হেল্প ডেস্ক চালু এবং রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করা, শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন ও আইনি সহায়তা জোরদারের মাধ্যমে প্রবাসীদের জীবনমান উন্নত হবে বলেও মনে করেন তারা। নতুন সরকার সব মত ও পথের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে নেবে, এমনটাই আশা প্রবাসীদের। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। অজ্ঞাত পরিচয়ের মরদেহে ভরে উঠছে গাজার গণকবর। স্থানীয় সময় শুক্রবার রেড ক্রসের মাধ্যমে 53টি মরদেহ এবং 86 ব্যাগ মানবদেহের অংশ হস্তান্তর করা হয়। এদিকে আগামী 19 ফেব্রুয়ারি ওয়াশিংটনে বোর্ড অব পিস বৈঠকে গাজা নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে জাকার্তায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করে বোর্ড অব পিসে ইন্দোনেশিয়ার যোগদানের সিদ্ধান্তের নিন্দা জানান ফিলিস্তিনপন্থীরা। স্থানীয় সময় শুক্রবার গাজার দেল আলভালা এলাকায় অজ্ঞাত পরিচয়ের ফিলিস্তিনিদের গণকবর দেওয়া হয়। যুদ্ধ চলাকালে সব মরদেহ ইসরায়েলের কাছে ছিল বলে জানান কবরস্থান বিভাগের পরিচালক। পরে আন্তর্জাতিক কমিটি রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করা হয়। সর্বশেষ 53টি মরদেহ এবং প্রায় 86 ব্যাগ মানবদেহের অংশ হস্তান্তর করা হয়েছে। এমন প্রেক্ষাপটে আগামী 19 ফেব্রুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বোর্ড অব পিসের প্রথম বৈঠক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে বৈঠকে অংশ নেবেন অন্তত 20টি দেশের প্রতিনিধি। মার্কিন কর্মকর্তারা জানান বৈঠক থেকে গাজা পুনর্গঠনে কয়েকশো কোটি ডলারের তহবিল ঘোষণা হতে পারে। পাশাপাশি জাতিসংঘ অনুমোদিত ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স ISF এর মোতায়েনের পরিকল্পনাও তুলে ধরা হবে। এই বাহিনীর লক্ষ্য হবে শান্তি বজায় রাখা এবং হামাসকে নিরস্ত্র করা। তবে ইসরায়েলের দখলদারিত্ব অবসান না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণে আপত্তি হামাসের। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী অস্ত্র ত্যাগকারীদের সাধারণ ক্ষমা এবং গাজা ত্যাগে ইচ্ছুকদের নিরাপদ বহির্গমনের সুযোগ দেওয়া হতে পারে। এদিকে স্থানীয় সময় শুক্রবার জাকার্তায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থীরা। ইন্দোনেশিয়ার বোর্ড অব পিসে যোগদানের সিদ্ধান্তের নিন্দা জানান তারা। সেনা পাঠানোর সম্ভাব্য পরিকল্পনারও বিরোধিতা করেন বিক্ষোভকারীরা। ওয়াশিংটনের বৈঠকে অংশ নেওয়ার কথাও রয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের। গত বছর গাজায় শান্তিরক্ষা বাহিনীর জন্য 20,000 সেনা প্রস্তুত রাখার প্রতিশ্রুতি দেয় ইন্দোনেশিয়া। তবে ম্যান্ডেট স্পষ্ট না হওয়া পর্যন্ত চূড়ান্ত মোতায়েন নিশ্চিত করবে না বলে জানায় দেশটি। শিউলি রোসা, সময় সংবাদ। দ্রুত পরিবর্তনশীল বিশ্ব এখন নতুন রাজনৈতিক যুগে প্রবেশ করেছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি আরও জানান পুরনো আন্তর্জাতিক কাঠামো আর কাজে লাগবে না। এই বাস্তবতায় নতুন করে কৌশল নির্ধারণ এবং মিত্র দেশগুলোর ভূমিকা পুনর্মূল্যায়ন জরুরি। স্থানীয় সময় শুক্রবার জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে ইউরো সফরের প্রাক্কালে রুবিও এসব কথা বলেন। এবারের সম্মেলনে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। রুবিও ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে সরে আসার ধারণা প্রত্যাখ্যান করেন এবং নতুন যুগেও মিত্রদের সঙ্গে আলোচনার মাধ্যমে কাজ করার প্রতিশ্রুতি দেন। এদিকে মিলেমিশে ট্রান্স আটলান্টিক সম্পর্কে আস্থা মেরামত এবং পুনরুজ্জীবিত করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্শ।
পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে উৎসবের আমেজ, ভূমিধস বিজয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রথমবার প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। আগামীকালের মধ্যে শপথ গ্রহণের আশা। তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা মোদির। নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান। দেশের সমৃদ্ধ ভবিষ্যতের জন্য পাশে থাকার ঘোষণা জাতিসংঘের। এবং ভূমিধস জয়ের পর প্রত্যাশা পূরণের চাপে বিএনপি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও রাষ্ট্র পুনর্গঠনই বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। পরীক্ষায় ফেলবে অর্থনৈতিক সংকটও। এই ছিল সকালের সময়ে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন মাসুম আলম খান। আমিরুল ইসলাম আলিফ, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময়ের আয়োজন নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।